হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কেননা তোমাদের সকলের সাপোর্টের কারণে আমাদের চ্যানেলে প্রায় 10কে সাবস্ক্রাইবারের কাছাকাছি রয়েছে। আর হয়তোবা এই ভিডিওটা আপলোড করতে করতে 10কে সাবস্ক্রাইবার আপনারা কমপ্লিটও করে দিবেন। আর তাই এই 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদেরকে আমি 10টা এপিসোড উপহার দিলাম। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমরা মনস্টার সিরিজের 46 নাম্বার এপিসোড থেকে 55 নাম্বার এপিসোড অব্দি এক্সপ্লেন করব, মানে টোটাল 10টা এপিসোড। তো ভিডিওটা আমি অত বেশি লং করব না, জাস্ট প্রত্যেকটা এপিসোডের জাস্ট মূল কাহিনীগুলো এক্সপ্লেন করে তোমাদেরকে শোনাবো। তো আর দেরি না করে এপিসোডগুলোর স্টোরি জানা যাক। তো এপিসোডের শুরুতে ডক্টর তেনমাকে দেখানো হয়, যে কিনা সিক্রেট পুলিশের খোঁজ করছিল, আর সে নিউজ পেপারে সুকের নিউজটাও দেখতে পায়। যেমনটা আমরা গত এপিসোডে দেখেছিলাম, ডিটেকটিভ সুকের উপর কিন্তু মার্ডার কেস চলে এসেছে। আর ডক্টর তেনমা যখন নিউজ পেপারে ইস্যুগুলো পড়ছিল, তখন সে ওইটাও নোটিশ করে ডিটেকটিভ সুকের সঙ্গীদেরকে বনবন ক্যান্ডি দিয়ে মারা হয়েছে। আর সে এটা দেখে বুঝতে পেরে যায় যে এইগুলো জোহানেরই কাজ, কেননা জোহান এর আগেও এভাবেই মার্ডার করেছিল। এরপর ডক্টর তেনমা ডিটেকটিভ সুকের মায়ের সাথে দেখা করতে হসপিটালে যায়। আর ডক্টর তেনমা ডিটেকটিভ সুকের সম্পর্কে জানার চেষ্টা করছিল, কিন্তু তার মা কিছুই বলতে পারছিল না। আর যখন ডক্টর তেনমা সেখান থেকে চলেই যাবে, তখন সুকের মা বলে, ইয়ান, আমি জানি তুমি বর্নর স্ট্রিটের ওই ভাঙ্গা বিল্ডিং এ খেলো, তাই না? আর এটা শুনে ডক্টর তেনমা বুঝতে পেরে যায় হয়তোবা ডিটেকটিভ সুক সেখানেই রয়েছে। আর এখানে আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, ডিটেকটিভ সুকের মা মানসিকভাবে অসুস্থ। আর ডিটেকটিভ সুক হয়তোবা ছোটবেলা থেকে ওই জায়গাতে খেলাধুলা করতো, যার কারণে ডিটেকটিভ সুকের মা সেখানে নিজে নিজে ইস্যুগুলো বলছিল। আর এরপর ডক্টর তেনমা সেখান থেকে চলে যাওয়ার পর ডিটেকটিভ সুকের মা বলছিল, অনেক বছর আগে একটা মনস্টার থাকতো, যার কোনো নাম ছিল না এবং তার একটা নামের প্রয়োজন ছিল। আর এরপর আমরা দেখতে পাই ডিটেকটিভ সুকের কাছে জোহানের যে ক্যাসেটটা ছিল, সেটা সে তার মায়ের কাছেই রেখে গিয়েছে, আর ওইটাই তার মা শুনছিল। আর এরপরের সিনে ওই বিল্ডিং এ আমরা ডিটেকটিভ সুক আর গ্রিমারকে দেখতে পাই। আর সেখানে গ্রিমার ডিটেকটিভ সুককে 10 বছর আগের ওই কাহিনীটা শোনায়, যেটা ডক্টর তেনমার সাথে হয়েছিল। আর সেখানে ওই একইভাবে মার্ডার করা হয়েছে, যেভাবে মার্ডার করে বর্তমানে ডিটেকটিভ সুককে ফাঁসানো হয়েছে। এরপর তারা দুজন যখন সেখানে বসে বসে ডিসকাস করছিল, তখনই হঠাৎ করে সুকের কাঁধে একটা গুলি এসে লাগে। এরপর গ্রিমার ডিটেকটিভ সুককে সামলানোর চেষ্টা করে, আর সে বাইরে তাকিয়ে দেখে তারা পুরো চারদিক থেকে ঘিরে রয়েছে। আর এরপর কেউ একজন দরজা খুলে তার হাত দেয় এবং বলে, ওই টেপটা আমাকে দিয়ে দাও। কিন্তু তখন গ্রিমার ডিটেকটিভ সুকের বন্দুকটা নিয়ে ওদিকে ফায়ার করে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু এরপরেই ডিটেকটিভ সুকের পায়ের মধ্যে আরেকটা গুলি লাগে, আর সেখানে কেউই বুঝতে পারছিল না যে কোথা থেকে গুলি করা হচ্ছে। এরপর যখন গ্রিমার সুককে সাহায্য করতেই যাবে, তখন সুকের হাতের মধ্যে আরেকটা গুলি লাগে। তখন গ্রিমার এটা বুঝতে পেরে যায় তারা ইচ্ছা করে সুকের হাতে পায়ে গুলি মারছে, যেন সুক যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই টেপটা সম্পর্কে বলে দেয়। এরপর দরজার বাইরে থেকে একজন লোক বলে, আমাদেরকে ওই টেপটা দিয়ে দাও। কিন্তু তখন গ্রিমার বলে, না, আমাদের কাছে কোনো টেপ নেই। কিন্তু তখনই গ্রিমারের মাথার পাশ দিয়ে একটা বুলেট যায়, আর তখন সে বুঝতে পেরে যায় যে তারা এই সম্পূর্ণ রুমটার ভিতরে একদমই নিরাপদ নেই, তারা যে কোনো জায়গা থেকেই হামলা করতে পারছে। আর ডিটেকটিভ সুক যন্ত্রণায় সে গ্রিমারের কাছ থেকে সাহায্য চাচ্ছিল, আর গ্রিমার অনেক চেষ্টা করেও সুককে সাহায্য করতে পারছিল না। এবং গ্রিমার ওই লোকদের আওয়াজে শুনতে পাচ্ছিল, যারা বলছিল যে তাদেরকে এখানেই শেষ করে দিয়ে তারা ডিনার করতে যাবে। আর অন্যদিকে সুক যন্ত্রণায় চেঁচাচ্ছিল। আর এই সবকিছু দেখে এবং শুনে গ্রিমার একদম পুরো পাগলের মতো হয়ে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই একজন লোক বন্দুক তাক করে রয়েছে, এবং তার পিছনেই ডক্টর তেনমা তার বন্দুক তাক করে এবং বলে, তুমি এখানে কি করছো? তখন ওই লোকটি বলে, কে তুমি? আর ওই লোকটা বলে, আমার সঙ্গীরা বিল্ডিং এর ভিতরে গিয়ে তাদের সবাইকে মেরে ফেলবে। এরপর ডক্টর তেনমা ওই লোকটার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। আর এরপর ডক্টর তেনমা ওই বিল্ডিং এর ভিতরে যায়, আর সে অনেক সাবধানতার সাথে যাচ্ছিল। আর এরপর ডক্টর তেনমা যখন সেখানে গিয়ে পৌঁছায়, সে সম্পূর্ণ শকড হয়ে যায়, কেননা সে দেখতে পায় সেখানে থাকা সবাই মারা গিয়েছে এবং তাদেরকে খুব খারাপভাবে মারা হয়েছে। আর গ্রিমারের সম্পূর্ণ শরীরে রক্ত লেগেছিল। আর এতে আমাদের আর বোঝার বাকি নেই যে এই সবগুলো মার্ডার গ্রিমারই করেছে। আর সেখানে আহত একজন লোক বলছিল, মনস্টার। আর তেনমা গ্রিমারকে দেখে বলে, তুমি তো গ্রিমার। আর তখন সেখানে গ্রিমার বলে, দ্য ম্যাগনিফিসিয়েন্ট স্টাইনার এসেছিল, আর সে এগুলো আবারও করেছে। তো ডক্টর, তাহলে তুমি এসেই পড়েছ। এরপর গ্রিমার সুকের দিক ইশারা দিয়ে বলে, দয়া করে ওর প্রাণটা বাঁচিয়ে নাও। আর এখানে ম্যাগনিফিসিয়েন্ট স্টাইনারের ব্যাপারে কিন্তু আমরা আরো আগেও শুনেছিলাম। আর এই ম্যাগনিফিসিয়েন্ট স্টাইনার আর কেউ নয়, সে হচ্ছে গ্রিমার নিজেই। সেটাই এই এপিসোডেই কনফার্ম হয়ে গেছে। আর সে নিজেও জোহানের মতোই কিছুটা মনস্টার, কেননা সেও জোহানের মতোই 511 কিন্ডার হাইনে ছিল। আর এই ম্যাগনিফিসিয়েন্ট স্টাইনারটা একটা সাইকোপাথ, যেটাকে আমরা গ্রিমারের সেকেন্ড পার্ট বা পার্সোনালিটিও বলতে পারি। এরপর ডক্টর তেনমা সুক সহ সেখানে থাকা সকলেরই ইমার্জেন্সি ট্রিটমেন্ট করে দেয়। আর সে বলে, এর বেশি আর আমি কোনো কিছু করতে পারবো না, এদের সবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর তাদের সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই ডক্টর তেনমা আর গ্রিমার একসাথে রয়েছে, এবং ডক্টর তেনমা টিভিতে যাদেরকে যে হসপিটালে ভর্তি করানো হয়েছে সেই হসপিটালের নামগুলো দেখছিল। আর সে গ্রিমারের কাছ থেকে 511 কিন্ডার হাইমের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু গ্রিমার বলে, সত্যি বলতে আমার ওইটার ব্যাপারে তেমন কোনো কিছুই মনে নেই, আমার শুধু ছোট ছোট জিনিসের কথাই মনে রয়েছে, যেমন একটা অন্ধকার রুম, দরজা খোলার আওয়াজ এবং একটা নোংরা বেড। আর আমি
কত বছর বয়সে সেখান থেকে বের হয়েছি আমি নিজে সেটাও জানি না। এরপর আমি আজব একটি স্কুলে ভর্তি হই, আর সেখানেই আমার নাম রাখা হয়েছিল গ্লিমার। এরপর সেখানে আমাদের মানুষের সাথে ব্যবহার করা, চলাফেরা এইগুলো শিখতে হয়েছে। এবং জানো তুমি সবচেয়ে বেশি কঠিন কোনটা ছিল? সেটা হচ্ছে স্মাইল করা। এর পরবর্তী সিনে আমরা নিনাকে দেখতে পাই, যে একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তার সাথে সেখানে লোকজনরা কথা বলার চেষ্টা করছিল, যেন তাকে সবাই আগে থেকেই চিনে। এইসব দেখে নিনা অনেকটা ঘাবড়ে যায়, আর নিনা এইসব নিয়েও চিন্তায় পড়ে যায়, কেননা নিনাকে তারা আনা বলে ডাকছিল। আর এখানে আমরা কনফার্ম করতে পারি যে এটা হচ্ছে আসল নিনা। তো যেমনটা আমরা জানি এখানে কিন্তু আগে নিনার বেশে জোহান থাকতো। এরপরের সিনে আমরা ডক্টর তেনমা এবং গ্লিমারকে দেখতে পাই, যারা কিনা ডিটেকটিভ সুকের সাথে দেখা করার জন্য হসপিটালে আসে। কিন্তু তারা হসপিটালে এসে জানতে পারে যে সেখানে ডিটেকটিভ সুক নামে কেউই নেই। আর এসব শুনে তারা সবাই অবাক হয়ে যায়। তারপর তারা ওই হসপিটাল থেকে বের হয়ে আসে, আর গ্লিমার এতদিন তার সাথে ঘটে যাওয়া সবকিছু ডক্টর তেনমাকে বলছিল। আর এই সবকিছু যে জোহানের ট্যাপের কারণে হচ্ছে সেই ব্যাপারেও বলে দেয়। আর এরপর তাদের সামনে গাড়িতে করে একটা লোক আসে এবং সে বলে আমার সাথে চলো। তখন গ্লিমার ওই লোকটিকে বলে সুক কোথায়? আর ওই লোকটি বলে প্রথমে আমরা বিজনেসের ব্যাপারে কথাবার্তা বলবো। এরপর তারা দুজন ওই লোকটির সাথে গাড়িতে উঠে। এরপর তাদেরকে একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের সাথে দেখা করার জন্য একজন লোক থাকে। আর ওই লোকটি ছিল সিক্রেট পুলিশের একজন বড় সদস্য, যার নাম হচ্ছে কর্নেল রাঙ্কে। এরপর তারা সেখানে বসে কথা শুরু করে। তখন গ্লিমার কর্নেলকে জিজ্ঞাসা করে সুক কোথায়? তখন সে বলে চিন্তা করো না, সে এখন ভালো রয়েছে, আর তার খুব ভালোভাবে ট্রিটমেন্টও করা হচ্ছে। আমরা তাকে আরেকটা হসপিটালে নিয়ে গেছি। এরপর গ্লিমার ওই ব্লন্ড হেয়ার মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন রাঙ্কে বলে ওকে আমরা চিনি না, ও আমাদের জন্য কাজ করে না, আর আমরা কাউকে মারিনি। বলতে গেলে ওই মেয়েটাই আমাদের জন্য অনেক বিপদ হয়ে দাঁড়িয়েছে। জার্মানিতে আমার একজন ফ্রেন্ড রয়েছে যার এই ডকুমেন্ট আর টেপটার প্রয়োজন। সে অনেকবার পেট্রোপের সাথে দেখা করেছিল এবং ডিল করার চেষ্টা করেছে, কিন্তু পেট্রো প্রতিবারই তাকে না করে দেয়। এরপর গ্লিমার বলে মনে হচ্ছে এটার পিছনে অনেক টাকার ব্যাপার রয়েছে। তখন রাঙ্কি বলে হ্যাঁ, এটাই তো আমাদের বিজনেস, আমি সুককে ছেড়ে দেব, তার পরিবর্তে ডকুমেন্ট আর টেপ আমাকে দিয়ে দাও। এরপর গ্লিমার তাকে সাফ সাফ না করে দেয় আর বলে আমি দ্বিতীয়বারের মতো দুনিয়াকে বিপদে ফেলতে চাই না। তখন রাঙ্কি বলে তুমি এসব কি বলছো? এটার সাথে আমাদের বিজনেসের কোনো সম্পর্ক নেই। এরপর গ্লিমার বলে তুমি ভুল, আমি নিজেই 511 কিন্ডারহাইম থেকে। আর এই কথা শুনে রাঙ্কে অবাক হয়ে যায়। এরপর রাঙ্কে তার 511 কিন্ডারহাইমের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু গ্লিমার বলে তার কোনো কিছুই মনে নেই। এরপর রাঙ্কে তাকে একটা ফটো দেখায় আর বলে এই বাচ্চা ছেলেটি হচ্ছে তার ভাগ্নে। 1960 সালের চেকোস্লোভাকের ভিতরে সে বার্লিনের ভিতরে কাজ করত। তার একজন ছোট বোন ছিল যে কিনা জার্মানির একটা ছেলের সাথে বিয়ে করেছিল। আর যখন তারা জার্মানির বর্ডারটা ক্রস করার চেষ্টা করেছিল তখন তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়। আর শুধুমাত্র তাদের এই বাচ্চাটাই বাকি ছিল। আর কর্নেল নিজেও ওই পেপারের মধ্যে সাইন করেছে, যেখানে লেখা ছিল এই বাচ্চার সাথে খুব ভালো ব্যবহার করা হবে এবং তার ভালো যত্ন নেওয়া হবে। কিন্তু সত্যি কথা হচ্ছে এটাই যে ওকে 511 কিন্ডারহাইমে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর গ্লিমার বলে আমি এই ছেলেটাকে জানি না, আসলে আমার 511 কিন্ডারহাইমের কোনো মেমোরিই নেই। যদি এমনটা হয়েও থাকে তাহলেও আমার কোনো কিছু মনে নেই। আমি তো আমার নিজের আসল নামটাও জানি না। এরপর ডক্টর তেনমা বলে তুমি এরপরেও ওই টেপটাকে বিক্রি করতে যাচ্ছ? তোমার ভাঞ্জের সাথে এত কিছু হয়ে গেল, তারপরে তুমি এসব করছো? তখন কর্নেল বলে আমরা মনে হচ্ছে টপিক থেকে বের হয়ে যাচ্ছি, তো আজকের জন্য এতটুকুই, এখন তোমরা এখান থেকে যেতে পারো। আর আমি তোমাদের থেকে পজিটিভ কিছুই আশা করি। আর এরপর গ্লিমার যখন যাচ্ছিল, যখন সে গাড়িতে উঠবেই তখন সে একটা প্রজাপতি দেখতে পায়। আর তখনই সে বলে আমার মনে পড়েছে, আমার এখন সবকিছু মনে পড়ে গেছে। এরপর সে আবার রাঙ্কের কাছে যায় এবং গিয়ে বলে 511 কিন্ডারহাইমে থাকাকালীন আমার একবার অনেক জ্বর এসেছিল, তখন সে তার কোকোয়াটা আমাকে দিয়েছিল, যেটা তার অনেক বেশি পছন্দের ছিল। আর ওই কোকোয়াটা আসলে অনেক বেশি টেস্টি ছিল। আর আমি তার শুকরিয়া আদায় করতে যাচ্ছিলাম, কিন্তু তখন সে বলেছিল আমি যেন তাকে মনে রাখি। সেই সময় আমরা নিজের বন্ধুদেরকে সবকিছু বলে বেড়াতাম, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের মেমোরিটা ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছিল। আর আমাদের মেমোরি এত বেশি দুর্বল হয়ে পড়তো যে আমরা নিজেদের নামটাও ঠিকভাবে মনে রাখতে পারতাম না। তারা আমাদের উপরে এমনই কিছু একটা এক্সপেরিমেন্ট করতো। আর এই জন্যই আমরা আমাদের বন্ধুদেরকে সবকিছু বলতাম, যেন আমরা একে অপরকে শেয়ার করে এই সবকিছু মনে রাখতে পারি। এরপর সে ওই ছেলেটার ব্যাপারে সবকিছু বলতে থাকে। আর এরপর সে ওই ছেলেটার নামও বলে, যার নাম হচ্ছে অ্যাডাল্ট রান্ডোয়ার। আর ওই ছেলেটির ব্যাপারে সবকিছু শুনে রাঙ্কের চোখে জল চলে আসে। আর এরপর সিন শিফট হয়ে আমাদের অতীতের কিছু সিন দেখানো হয়। আর ওই সিনগুলোর অরিজিনাল ভিডিওটাই আমি তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। Welcome home. Keeping secrets from him is definitely a no-no. People can become whatever they want to be. A toast! Hey, welcome home. Hey, welcome home.
Hey, welcome home. আর এরপর আমরা নিনাকে দেখতে পাই যে কিনা তার মাথা ধরে রয়েছিল, কেননা এই সবকিছু তার নিজেরই ফ্ল্যাশব্যাক ছিল। এরপর ডিটার বলে, নিনা কি হয়েছে? তখন নিনা বলে, আমি এই জায়গাটাকে চিনি, এই রোড, এই সাইনবোর্ড, এই সবকিছুই আমি চিনি। এরপর ডিটার জিজ্ঞাসা করে, তুমি কি এখানে আগে থাকতে? তখন নিনা বলে, আমি জানি না, আমার এখন ভয় লাগছে। এরপর নিনা একটা রুম দেখে। তখন ডিটার জিজ্ঞাসা করে, তুমি কি এটা চিনো? তখন নিনা বলে, আমি জানি না, কিন্তু আমার কেমন জানি ভয় লাগছে। এরপর নিনা ওইটার ভিতরে যায়, আর এরপর সে ওই ঘরের সিঁড়িগুলো দেখে বলে, আমি এই সিঁড়িগুলোকেও চিনি। আর এর পরবর্তী সিনে আমরা ডক্টর তেনমা এবং গ্লিমারকে দেখতে পাই, যেখানে গ্লিমার খাবার খাচ্ছিল। আর তখন সেখানে রাংকেও চলে আসে, আর গ্লিমারকে বলে, তুমি কি এটা সম্পর্কে ভেবেছ? তখন গ্লিমার বলে, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি ওই টেপ ডকুমেন্ট কোনোটাই তোমাকে দেব না। এরপর রাংকে বলে, কি হয়েছে, তুমি কি ডিটেকটিভ সুকের পরোয়া করো না? তখন গ্লিমার বলে, যদি ডিটেকটিভ সুকের কোনো কিছু হয় তাহলে আমি ওই ডকুমেন্ট আর টেপ দুইটাই বরবাদ করে দেবো। এরপর রানকে বলে, এটা তুমি কি বলছো, আমরা এইভাবে কিভাবে ডিল করব? তখন গ্লিমার বলে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ওই টেপটা শোনাতে পারি, কিন্তু আমার একটা কন্ডিশন রয়েছে, তুমি এটা যে বিক্রি করতে চাও ওই চিন্তা মাথা থেকে বের করে ফেলো, তাহলে আমি তোমাকে এটা একবার শোনাতে পারবো। আর এছাড়াও তোমার নিজের ভাগনার জন্য এটা অবশ্যই শোনা উচিত। এরপর গ্লিমার এটাও বলে যে ওই টেপের ভিতরে একটা বাচ্চার আওয়াজ রয়েছে, যার নাম হচ্ছে জোহান। এরপর সেখানে ডক্টর তেনমার কার্নেলের উপরে রেগে যায় এবং বলে, তুমি ওই টেপের পিছনে পড়ে রয়েছো, তুমি কি জানো যে ওই টেপের কারণে তোমার সিক্রেট পুলিশের কতজন মারা গিয়েছে? এছাড়াও আরো অনেক মানুষ মারা গিয়েছে। আর তুমি তো এটাও জানো না যে ওদেরকে কে মেরেছে। আমি জানি ওদেরকে কে মেরেছে, আর তারই এই টেপটার সবচেয়ে বেশি প্রয়োজন। সে আর অন্য কেউ নয়, সে জোহান নিজেই। এরপর কার্নেল বলে, ডক্টর তেনমা তুমি এসব কি বলছো? আমি এসব তো কিছুই জানি না। তখন তেনমা বলে, ফালতু কথা বাদ দাও, তোমার ওই ফ্রেন্ড কি তোমাকে কিছুই বলেনি? তখন কার্নেল বলে, হ্যাঁ, ও শুধু বলেছিল মনস্টারের রিয়েল আইডেন্টিটি, বাস ও আমাকে এতটুকুই বলেছিল। এরপর তেনমা বলে, আমি চাই না যে আরো মানুষের জান যাক, এই জন্য আমি তোমাকে সবকিছু বলে দিচ্ছি। এরপর ডক্টর তেনমা তার সাথে ঘটে যাওয়া এবং জোহানের সব কাহিনীগুলো গ্রাংকে এবং গ্লিমারকে শোনায়। এরপর আমাদের নিনা সিন দেখানো হয়, যে কিনা সিঁড়ি দিয়ে উঠছিল এবং সে অনেক ভয়ে ভয়ে উঠছিল। তখন ডিটার বলে, কি হয়েছে? এরপর নিনা বলে, এই সিঁড়িগুলো থেকেই, এই সিঁড়িগুলো দিয়ে ওকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। তখন ডিটার বলে, কে? তুমি কার কথা বলছো? এরপর নিনা বলে, আমার বড় ভাই। এরপর আমাদের আবারও ডক্টর তেনমাদের সিন দেখানো হয়, যেখানে ডক্টর তেনমার 3 ফ্রগ এবং ওই ফ্যামিলিদের আলাদা করার ব্যাপারেও বলে। তখন কার্নেল বলে, আমি এত বড় পজিশনে থাকার পরেও আমাকে এসব নিয়ে কোনো কিছুই বলা হয়নি। রাংকে বলে, আমি একজনের আন্ডারে কাজ করতাম, সে একজন লিউটেন্যান্ট ছিল, আর সে যাকেই চাইতো তাকেই মারতে পারতো, আর তার কাছে একটা আলিশান বাংলাও ছিল, আর সেটাকে বলা হয় দ্য ম্যান অফ রেড রোজ ম্যানশন। এরপর তেনমা তার নাম জিজ্ঞাসা করে, তখন কার্নেল বলে তার নাম ছিল ফ্রান্স বোনাপার্টা। এরপর রাংকে এটাও বলে যে আমি জানি না যে এটা তার আসল নাম নাকি নকল নাম, কিন্তু তার একটা পেন নামও ছিল, আর সে একটা পিকচার বুকও বানিয়েছিল যেটার নাম ছিল দ্য নেমলেস মনস্টার। এরপর নিনা এবং ডিটার ওই ঘরের ভিতরে চলে আসে, কিন্তু ওই ঘরের ভিতরে কোনো কিছুই ছিল না। আর এরপর নিনার আবারও কিছু ফ্ল্যাশব্যাক আসতে থাকে, আর এর সাথে 46 এবং 47 নাম্বার এপিসোডটা শেষ হয়। তো এর পরবর্তীতে আমরা জোহানকে দেখতে পাই, যে কিনা নিনার রূপ ধরে ডিটেকটিভ সুকের মায়ের সাথে দেখা করতে আসে, এবং সে ডিটেকটিভ সুকের মায়ের সাথে অনেক কথা বলে, এবং কথা বলতে বলতে এক পর্যায়ে সে ওই ক্যাসেট সম্পর্কেও জেনে যায়। আর এর পরের সিনে আমরা তেনমা, গ্লিমার এবং রাংকিকে দেখতে পাই, যারা হসপিটালে এসেছিল ওই ক্যাসেটটি শুনতে, কিন্তু ওরা আসার পরে জানতে পারে যে সেখানে ব্লন্ড হেয়ার একটা মেয়েও এসেছিল। আর এটা শুনে তারা অনেকটা অবাক হয়ে যায়, আর এরপর তারা সুকের মায়ের কাছে গিয়ে টেপের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আমরা দেখতে পাই যে ওই টেপটা সুকের মায়ের কাছেই রয়েছে, মানে জোহান ওই টেপটা নিয়ে যায়নি। এরপর ডিটেকটিভ সুকের মা তার ছেলের সাথে দেখা করতে চায় এবং বলে তার ছেলের কাছে নিয়ে যেতে। তখন সেখানে রাংকেও চলে আসে, আর সে বলে সে তার ছেলের সাথে দেখা করতে নিয়ে যাবে। আর এরপর তারা সুকের মাকে নিয়ে সুকের কাছে যায়, আর এরপর ডিটেকটিভ সুক এবং তার মা অনেক কথাবার্তা বলে সেখানে। আর এরপর গ্লিমার, ডক্টর তেনমা এবং কার্নেল মিলে ওই ক্যাসেটটি শুনে। তো ক্যাসেটটি শোনার এক পর্যায়ে কার্নেল ওই ক্যাসেটটি বন্ধ করে দেয়, আর বলে বাস আমি আর শুনতে চাই না এটা। কিন্তু তখন গ্লিমার বলে, না, তোমার এটা শোনা উচিত, সম্পূর্ণ শোনা উচিত, তোমার ভাঞ্জার জন্য হলেও তোমার সম্পূর্ণ শোনা দরকার। এরপর তারা ওই ক্যাসেটটি শুনতে থাকে, আর ওই ক্যাসেটের জোহান এটাও বলছিল যে আমি সব সময় অনেক ভয়ে থাকি, আমি এজন্যই ভয়ে থাকি যেন আমি আনাকে না ভুলে যাই। তোমরা আমার সাথে যা ইচ্ছা করো, কিন্তু প্লিজ আমি আনাকে বলতে চাই না। আমার মাথা থেকে আনার মেমোরিটা রিমুভ করো না, শুধুমাত্র এই একটা মেমোরি আমার সাথে রাখতে দাও। আনা হচ্ছে আমার দুনিয়া, আর আমি চাই ওর মেমোরিটা যেন আমার সাথেই থাকুক। আর এরপর আমরা হঠাৎ অ্যাডাল্ট জোহানের ভয়েস শুনতে পাই, যে কিনা বলছিল বাস আমি তোমাদেরকে শুধু এতটুকুই শুনতে দিতে পারবো। এরপর গ্লিমার বলে, না, এই রেকর্ড তো আগে ছিল না। এর মানে আমি বুঝতে পেরেছি যে সুকের মায়ের সাথে দেখা করতে এসেছিল সে এই রেকর্ডের ভিতরে এই এক্সট্রা ভয়েসটা রেকর্ড করেছে। তোমার কি মনে হয় তেনমা? তখন তেনমা বলে, আমি চিনি এই আওয়াজটাকে, আমি জানি যে এই আওয়াজটা কার, এই আওয়াজটা হচ্ছে জোহানের। আর এরপর টেপ থেকে আওয়াজ আসে এবং ওই টেপে বলে, আমি জানি যে এখন আমার কোথায় যেতে হবে ডক্টর তেনমা। মানে জোহান আগে থেকে জানতো যে ডক্টর তেনমা এই টেপটা শুনবে। এরপর আমাদের ইন্সপেক্টর লুঙ্গের সিন দেখানো হয়, যে কিনা প্রাগ গিয়েছিল, আর সে ওই জায়গার একটা ইন্সপেক্টরের
ইন্সপেক্টরের সাথে দেখা করে, সেখানে এতদিন ঘটে যাওয়া সকল ব্যাপারের ডিটেলস গুলো জানে। এরপর সে ওই ইন্সপেক্টরটাকে ওই চেকবুকটা দেয়, এটাতে সে যেন জার্মানিতে ট্রান্সলেট করে দেয়। এরপর ইন্সপেক্টর লুঙ্গে ডিটেকটিভ সুকের বন্ধুদের সাথে দেখা করতে যায়। সে তার বন্ধুদের কাছ থেকে অনেক ডিটেলস নেয় এবং সে এটাও জানতে পারে যে ডিটেকটিভ সুকের একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম ছিল আনা লিবার্ট। এবং ইন্সপেক্টর লুঙ্গের মাথায় কিছু একটা ক্লিক হয় এবং তার মনে হয় সে এই নামটা আগেও কোথা থেকে শুনেছে। তারপর সে মনে করে দেখে যে এই নামটা ডক্টর তেনমার কেসে ঘটে যাওয়া ওই বাচ্চা দুটোর মধ্যে একজনের নাম ছিল। এরপর সে ওই নেমলেস মনস্টার যে পাবলিকেশনটা ছিল সেখানে যায়, সেখানে গিয়ে আরো কিছু ডিটেলস খুঁজতে থাকে। এরপর সে এখানে একটা ড্রয়িং বুক পায় যেখানে সে বিভিন্ন ধরনের ড্রয়িং দেখতে পায়। আর এরপর ওই বুকের ভিতরে সে একটা প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায় এবং এর পরবর্তী পৃষ্ঠা উল্টানোর পর দুইটা বাচ্চাকে দেখতে পায়। এর পরবর্তী সে একটা বাচ্চা মেয়েকে দেখে, তারপর একটা বাচ্চা ছেলেকে। আর এই বাচ্চা ছেলে মেয়ে দুজনেই ছিল টুইন, তাদের দুজনকে একরকমই দেখা যাচ্ছিল। আর এতক্ষণে তোমরা সবাই গেস করে নিয়েছো যে এটা হচ্ছে জোহান এবং জোহানের বোনের ছবি, আর যে প্রেগনেন্ট মহিলাটা ছিল সেটা হচ্ছে জোহানের মা। আর এর পরবর্তীতে আমরা দেখতে পাই ইন্সপেক্টর লুঙ্গে ওই বুকটি যার কাছে ট্রান্সলেট করতে দিয়ে গিয়েছিল সেই ইন্সপেক্টর লুঙ্গিকে কল করে এবং ওই বুকের কাহিনীগুলো বলে এবং কাহিনী শেষে বলে তার একটা নামের প্রয়োজন ছিল এবং সে একটা নামও পেয়ে যায়, তার নাম ছিল জোহান। আর এরপর আমাদের এখান থেকে সিন কাট করে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়, যেখানে অনাথ আশ্রমের ওই বাচ্চারা তারা একে অপরের সাথে আলোচনা করছিল যে কিভাবে গ্লিমারকে নির্দোষ প্রমাণ করবে। তো এই জন্য তারা ডিসাইড করে যে তারা ব্লন্ড হেয়ার ওই মেয়েটাকে খুঁজে বের করবে। এরপর তারা সেখানের অলিতে গলিতে সবাই ছড়িয়ে পড়ে এবং ওই ব্লন্ড হেয়ার মেয়েটাকে খোঁজার চেষ্টা করে। তারা অনেক খুঁজেও পাচ্ছিল না। এরপর গ্লিমার ওই বাচ্চাদের সাথে দেখা করতে যায়, কিন্তু বাচ্চারা তখন সেখানে ছিল না। আর তখন ওই অরফানেজের একটা মেয়ে গ্লিমারকে বাচ্চাদের চিঠি দেয় এবং সে এটাও জানায় যে বাচ্চারা গ্লিমারকে অনেক বেশি পছন্দ করে। আর এরপর তারা যখন বাইরে আসে তখন তাদের কাছে কিছু বাচ্চারা আসে এবং তারা জানায় যে মিলোস নামে তাদের ফ্রেন্ড একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা ওই ব্লন্ড হেয়ার মেয়েটাকে খোঁজার জন্য বের হয়েছিল। আর এর পরবর্তী সিনে আমরা ইন্সপেক্টর লুঙ্গিকে দেখতে পাই যে কিনা ডিটেকটিভ সুকের মায়ের সাথে দেখা করতে আসে এবং সে ডিটেকটিভ সুকের মায়ের কাছে এটা জিজ্ঞাসা করে যে তার কাছে কি ব্লন্ড হেয়ারের কোনো মেয়ে এসেছিল। তখন সুকের মা একদম পরিষ্কার না করে দেয়, কিন্তু ইন্সপেক্টর লুঙ্গি বলে নার্স তো এটাই বলেছিল। তখন সুকের মা ছিল হ্যাঁ ব্লন্ড হেয়ারের একজন এসেছিল, কিন্তু সে মেয়ে ছিল না, সে একটা ছেলে ছিল। আর এর পরবর্তীতে আমাদের একটা অ্যাপার্টমেন্টের সিন দেখানো হয় যেখানে আমরা নিনা এবং মিলোসকে দেখতে পাই। আর এটা নিনা নাকি জোহান সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর নিনা মিলোসের সাথে কথা বলতে থাকে এবং সে মিলোসের কাছ থেকে জানতে পারে যে মিলোস তার মমকে খুঁজতে চায় এবং তার বাবা মা কেউ নেই, সে অনাথ আশ্রমে থাকে। এরপর নিনা ওই বাচ্চাটিকে বলে যদি তুমি তোমার মাকে খুঁজে পাও এবং তোমার মা তোমাকে চিনতে না পারে তাহলে তুমি কি করবে? তোমার কি মনে হয় তুমি কেন জন্ম হয়েছ? কেউ তোমাকে চায় এজন্য? যদি এমনটাই হয় তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছিল কেন? তুমি অনাথ আশ্রমে কেন? তোমার মা হয়তো তোমাকে এই জন্যই ছেড়ে গিয়েছে কেননা সে তোমাকে পছন্দ করতো না। আর এইসব কথাবার্তা শুনে আমরা কিন্তু বুঝতে পারি এটা হচ্ছে নিনা না, এটা জোহান। এরপর মিলোস এসব কথা শুনে বিশ্বাস করতে পারছিল না আর বলে না এমনটা হওয়ার কথা না। তখন জোহান বলে দুনিয়াতে জন্ম হওয়া কোনো বড় বিষয় না, দুনিয়াতে যা কিছু রয়েছে ওই সব কিছু তো মৃত্যুর জন্যই রয়েছে, জীবনের কোনো মূল্যই নেই আর মৃত্যুটা হলো ন্যাচারাল। তাহলে তুমি কেন বেঁচে রয়েছ? তোমার কি মনে হয় কেউ তোমাকে চায়? কেউ কি তোমার আপন রয়েছে? কেউই তো তোমাকে চায় না, তাহলে তুমি বেঁচে আছো কেন? তোমার বাঁচার মানেটা কি? তোমার বেঁচে থাকার লক্ষ্যটা কি? আর এইসব শুনে মিলোস অনেকটা অবাক হয়ে যায়। এরপর ডক্টর তেনমা এবং গ্লিমারও সেখানে চলে আসে এবং তারা ব্লন্ড হেয়ার মেয়ের সম্পর্কে খোঁজ নিচ্ছিল এবং তারা জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে যে আনা লিবার্ট নামের সেখানে কেউ একজন থাকে। এরপর তারা খোঁজ করতে করতে যখন ওই অ্যাপার্টমেন্টের ভিতরে আসে তখন তারা ওইটার ভিতরে কাউকে দেখতে পায় না। আর এর পরবর্তীতে আমরা আবার জোহান আর ওই বাচ্চা ছেলেটিকে দেখতে পাই। তো জোহান ওই ছেলেটিকে বলে তুমি বলেছিলে তুমি তোমার মাকে দেখিয়ে চিনতে পারবে, তো এই জন্য তোমার সামনে একাই এগোতে হবে। আর যেহেতু তুমি তোমার মাকে অবশ্যই চিনবে তাহলে তোমার মাও তোমাকে চিনে ফেলবে, তাই না? এরপর মিলোস খুশি হয়ে যায়। তখন জোহান বলে কিন্তু যদি কেউই তোমাকে না চিনে তার মানে হচ্ছে কেউ তোমাকে ভালোবাসে না, কেউই তোমাকে চায় না, তখন তুমি কি করবে? এরপর মিলোস সেখান থেকে যেতে লাগে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই ডক্টর তেনমা এবং গ্লিমার বর্ডারের ওখানে রেড লাইট এরিয়ার কাছে যাচ্ছিল। এরপর আমরা মিলোসকে দেখতে পাই যে কিনা রেড লাইট এরিয়াতে পৌঁছে গিয়েছে আর সে ওখানে দৃশ্যগুলো দেখে একদম অবাক হয়ে যায়। সেখানে অনেকগুলো প্রসিডিউর ছিল এবং অনেক অশ্লীল দৃশ্য ছিল। আর হয়তোবা তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা কিরকম জায়গা। আর এখানে কিছু সিন আমি কাট করে দিলাম। এরপর সে এখানে আশেপাশে ঘুরতে থাকে এবং সেখানে ওই মেয়েরা বলে এই তুমি এখানে কি করছো? তখন সে বলে আমি আমার মাকে খুঁজছি এবং সেখানে মেয়েরা কিছু আজব ব্যবহারও করছিল তার সাথে। এরপর মিলোস একটা গলিতে যায়। এরপর সে গলিতে একটা মেয়ে আর একটা ছেলেকে দেখতে পায় আর ওই মেয়েটি বলছিল এখানে না, হোটেলের ভিতরে চলো, কিন্তু ওই লোকটি এখানেও করতে চায়। তখন ওই মেয়েটি বলে এখানে আমাদেরকে একটা বাচ্চা ছেলে দেখছে। তখন ওই লোকটি মিলোসকে বলে দাঁড়াও এখানে, আমি একজন ভালো টিচার, আমি তোমাকে দেখাচ্ছি। আর সে ওই বাচ্চা ছেলে মিলোসের সামনে এসব করতে থাকে যেটার কোনো খারাপ একটা প্রভাব মিলোসের উপরে পড়ে এবং যাওয়ার সময় ওই লোকটি মিলোসকে 500 টাকা দিয়ে যায়। তো সেখানে ওই মেয়েটি মিলোসের কাছে এসে তার কাছ থেকে টাকাটি ছিনিয়ে নেয়। আরেকটা কথা বলে দিচ্ছি, আর এখানে অনেকগুলো পার্ট কিন্তু আমি স্কিপ করেছি। যেমনটা বলেছি
বলেছিলাম যে আমি এপিসোডগুলো সামারাইজ করব, আর এটা ছাড়াও এখানে নীতির বাইরে যে সিনগুলো রয়েছে এগুলো আমার কাট করতে হয়েছে। তোমরা জাস্ট ইমাজিন করো যে একটা বাচ্চা ছেলের সামনে যদি এই সব কিছু ঘটে যায় তাহলে তার মস্তিষ্কে কিরকম একটা প্রভাব পড়তে পারে। আর তোমরা সবাই জানো যে বাস্তবতাটা কেমন। এইসব জায়গা থেকে যেসব বাচ্চাদেরকে হয় তাদেরকে হয়তো বা নষ্ট করে দেওয়া হয়, না হলে ফেলে দেওয়া হয়। আর এই ফেলে দেওয়া কিছু বাচ্চাদের পাওয়ার পর কিন্তু আবার অনাথ আশ্রমেও পাঠিয়ে দেওয়া হয়। জাস্ট আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা এই অরিজিনাল সিরিজটা দেখো, সেখান থেকে তোমরা প্রত্যেকটা কথা এবং সিচুয়েশন দেখে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এখন কাহিনীতে যাওয়া যাক। এরপর সেখানে গ্লিমার এবং তেনমাও চলে আসে এবং তারা মিলোসকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা মিলোসকে দেখতে পায় যে কিনা একটি ব্রিজের পাশে দাঁড়িয়েছিল, মানে সে ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার মতো পরিস্থিতি রয়েছে, আর ওই ব্রিজের নিচে অনেক পানিও ছিল। এরপর সেখানে গ্লিমার আসে এবং বলে কি হয়েছে, সবকিছু একদম ঠিক আছে, তুমি এখানে আমার কাছে আসো। তারপর সে মিলোসের কাছে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়, আর সে মিলোসের কাছে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করছিলে, কিন্তু মিলোস কোনো কিছুই বলছিল না, আর তার চেহারার এক্সপ্রেশন একদম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। এরপর গ্লিমার মিলোসকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে তুমি এমন করো না, তোমার জন্য আমরা আছি, তোমার বন্ধুরা আছে। এরপর মিলোসও গ্লিমারকে জড়িয়ে ধরে এবং তার এক্সপ্রেশন স্বাভাবিক হতে থাকে। তো এরপরে সিরিয়াল আমরা ইন্সপেক্টর লুঙ্গিকে দেখতে পাই যে কিনা ডিটেকটিভ সুকের সাথে দেখা করতে এসেছিল এবং সে ডিটেকটিভ সুককে সবকিছু বলে, আর সে ডিটেকটিভ সুকের কাছে এই সবকিছু নিয়ে জিজ্ঞাসাবাদও করছিল। এরপর লুঙ্গি সুকের সাথে কথা শেষ করে যখন সেখান থেকে যাচ্ছিল তখন তার উপরে একজন বন্দুক তাক করে, কিন্তু লুঙ্গি ওই ব্যক্তির বন্দুকটা হাত দিয়ে ধরে ফেলে। আর লুঙ্গি ওই লোকটিকে বলে আমি তোমার বসের সাথে দেখা করতে চাই, আর তোমার বসকে বলবে আমি রেড ডোজ ম্যানশনের ব্যাপারে কথা বলবো, আর সে আমার সাথে দেখা করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর এরপরে সিনে আমরা দেখতে পাই লুঙ্গি কার্নেলের সাথে কথা বলছিল, আর সে কার্নেলকে এটাও জানায় সে কার্নেলের ব্যাপারে রিসার্চ করেছে এবং সে এটাও জানে যে কার্নেলই হলো সিক্রেট পুলিশের হেড। এরপর তারা দুজন রেড ডোজ ম্যানশনের ব্যাপারেও কথা বলে, আর ইন্সপেক্টর লুঙ্গে জানায় এই ফ্রান্স বোনাপার্ট আর রেড ডোজ ম্যানশনের ব্যাপারে সে অনেক রিসার্চ করেছে কিন্তু তেমন কোনো কিছু জানতে পারেনি। এরপর কার্নেল এটাও জানায় তার সাথে এই ম্যানশনের তেমন একটা সম্পর্ক নেই, কিন্তু একদিন হঠাৎ করে এই ম্যানশন থেকে অনেক পলিটিক্যালরা গায়েব হয়ে যায়। তারপর ইন্সপেক্টর লুঙ্গে বলে 3 দিন আগে সে রেড ডোজ ম্যানশন গিয়েছিল এবং সে দ্বিতীয় তলার একটা দেওয়ালে প্লাস্টার দেখতে পায়, এর মানে সেখানে কেউ একজন কিছু লুকানোর চেষ্টা করছে। আর সেই কার্নেলকে জিজ্ঞাসা করে আমি কি ওই দেওয়ালটা ভাঙতে পারবো। এরপর হঠাৎ করে রাঙ্কি ঘাবড়ে যায়, তখন লুঙ্গি বলে রাঙ্কি কি হয়েছে, এখানে ঘাবড়ানোর কি আছে। তখন রাঙ্কি বলে হয়তো তুমি মারা যাবে, তুমি যত বেশি ওই ভয়ঙ্কর সত্যিটার কাছে যাবে ততই তোমার মারা যাওয়ার চান্স বেড়ে যাবে, আর তোমার সাথে আমরাও মারা যাব। আর এরপরে সিনে আমরা দেখতে পাই ইন্সপেক্টর লুঙ্গের রেড ডোজ ম্যানশনের ভিতরে ওই দেওয়ালটা ভাঙছিল, আর যখন এই দেওয়াল একটু ভাঙে তখন সে দেখতে পাই ওই দেওয়ালের পিছনে একটা দরজা রয়েছে। এরপরে সিনে আমরা ডক্টর তেনমাকে দেখতে পাই যে কিনা সুবুক নামের একটা লোকের সাথে দেখা করতে আসে এবং সে ওই লোকের কাছ থেকে ফ্রান্স বোনাপার্টার ইনফরমেশন বের করতে যাচ্ছিল, আর আমরা জানতে পারি যে এই লোকটা বোনাপার্টার জন্য আগে কাজ করেছিল। এরপর ওই লোকটি বলে ফ্রান্স বোনাপার্টা অনেক সময় আমাদের বাড়িতে আসতো এবং তুমি যে চেয়ারে বসেছিলে এই চেয়ারেই বসতো, আর ও মাঝে মাঝে আমার মেয়ের সাথেও খেলা করতো, কিন্তু একদিন আমার মেয়ে বলে যে ওই লোকটা নাকি অনেক বেশি ভয়ঙ্কর, আর তখন আমার মেয়ে অনেক ছোট ছিল, তাই তার ওইসব নিয়ে এখন আর কোনো কিছুই মনে নেই। আর এরপর সে এটাও জানায় যে বোনাপার্টা একজন সাইকোলজিস্ট ছিল এবং একজন নিউরো সার্জনও। এরপর তারা কথাবার্তা বলার পর যখন ডক্টর তেনমা সেখান থেকে চলে যায় তখন ওই লোকটি নিউজ পেপারে ডক্টর তেনমার ছবি দেখতে পায়, যেখান থেকে সে জানতে পারে যে ডক্টর তেনমা একজন ক্রিমিনাল, আর তারপরে সে ইনস্ট্যান্টলি পুলিশে ইনফর্ম করে দেয়। আর এরপর আবারও লুঙ্গিকে দেখানো হয় যে কিনা ওই ঘরের ভিতরে চলে এসেছিল এবং সেখানে জানলা খুলে দেয়, আর সে বলে এই ঘরের ভিতরে কতজন মানুষকে মারা হয়েছিল, হয়তোবা 10, 20 নাকি আরো বেশি। আর ওই রুমের ভিতরে একটা ছবি ছিল, আর লুঙ্গি ওই মেয়েটার ছবি দেখে বলে এটা তো ওই মেয়েটাই যেটাকে আমি স্কেচ বুকে রেখেছিলাম, তার মানে এই হলো ওই টুইনদের মা। আর এরপরের সিনে আবারও ডক্টর তেনমা এবং ডিমারকে দেখানো হয়, যেখানে ডক্টর তেনমা বলছিল ডিটেকটিভ সুকের সাথে এখন কি হবে, তাকে তো এখন ক্রিমিনাল হিসাবে ঘোষণা করা হয়েছে, আর ও এখন কিভাবে প্রমাণ করবে যে ও নির্দোষ। এরপর গ্রিমার বলে সুকো এখন এই সব কিছু ভাবছে কিন্তু একটা জিনিস একটু আলাদা রয়েছে। তারপর সে তেনমাকে বলে গুড বাই ডক্টর তেনমা, এখন আমাদের আলাদা হতে হবে, আর যদি কথা হয় এই কেসের তাহলে এই কেস সম্পর্কে সবকিছু আমি জানি। এরপর গ্রিমার ডক্টর তেনমাকে একটা চিঠি দেয় আর বলে তুমি এটার ব্যাপারে কি বলো যদি আমি এটা পুলিশকে দেই। এরপর ডক্টর তেনমা ওই লেটারটি পড়ে বলে এইসব কি। তখন গ্রিমার বলে এটা একটা সিরিয়াল কিলারের লেটার, যেমন ভাবে একজন সিরিয়াল কিলাররা লেখে। তখন ডক্টর তেনমা বলে যদি তুমি এমন করো তাহলে পুলিশ তোমার পিছনে পড়ে থাকবে। তখন গ্রিমার বলে ওরা সবকিছু জানার আগেই আমি জার্মানি ছেড়ে চলে যাব। মানে এখানে গ্রিমার চাচ্ছিল ডিটেকটিভ সুকের উপর যত দোষ ছিল সব অপরাধ সে নিজের উপর নিয়ে নেবে। এরপর গ্রিমার সেখান থেকে যেতে লাগে। তখন ডক্টর তেনমা বলে গ্রিমার তোমার মনে আছে তুমি আমাকে কি বলেছিলে, তুমি বলেছিলে যে পরবর্তীতে যখন আমরা দেখা করব তখন আমরা চেক বর্ডারের কাছে ফিশিং করব, তাই পরবর্তী
পরবর্তীতে তুমি আবার আমার সাথে দেখা করবে এবং আমরা তখন অবশ্যই পিকনিক করব। এরপর গ্লিমার স্মাইল করে আর সেখান থেকে চলে যায়। এরপর গ্লিমার যখন এগিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় অনেকগুলো পুলিশের গাড়ি তার পাশ দিয়ে যাচ্ছে আর গ্লিমার একটু ঘাবড়ে যায়। এরপর গ্লিমার বলে যতদিন আমি বেঁচে থাকবো ততদিনই এই পুলিশের সাইরেন আমাকে ভয় দেখিয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই কিছু বাচ্চারা খেলা করছিল এবং সেখানে একটা বাচ্চা পড়ে যায় এবং তার পায়ে একটু ব্যথাও পায়। তখন ডক্টর তেনমাই বাচ্চার কাছে যায় এবং তাকে মরমপট্টি করে দিচ্ছিল। আর তখনই আমরা দেখতে পাই ডক্টর তেনমার পিছনে পুলিশ এসে হাজির হয় আর বলে তুমি কেনজো তেনমা তাই না? আমি পুলিশ থেকে, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে, এখন আমাদের সাথে চলো। আর এরপর আমরা দেখতে পাই তেনমাকে পুরো চারপাশ দিয়ে ঘিরে রেখেছে পুলিশরা। আর এর পরবর্তীতে আমাদের মার্গো ল্যাঙ্গারের সিন দেখানো হয়, যেটা ছিল অতীতের একটা সিন। সেখানে মার্গো ল্যাঙ্গার সুবোটকে তার বান্ধবীর ব্যাপারে বলছিল আর তার বান্ধবী তাকে একটা চিঠি পাঠিয়েছে আর সে জানতে পারে সে চেক বর্ডার পার করার সময় ধরা পড়ে গিয়েছিল এবং তাকে আবারও প্রাগে পাঠানো হয়েছে। আর সে বলেছে সে এখন ঠিকঠাক রয়েছে, ওই একমাত্র যে আমাকে আমার পরিবারের থেকেও ভালোভাবে বুঝতে পারে। আর সে বলেছে সে সেট্রো ব্রিজ 3 ফ্লক ওইখানে আছে। আর এরপরের সিনে আমরা ডক্টর রিচুয়েনকে দেখতে পাই যে কিনা সুবোটের সাথে দেখা করতে এসেছিল। আর সুবোট রিচুয়েনকে জিজ্ঞাসা করে তুমি কি সেট্রো ব্রিজ গিয়েছিলে? তখন রিচুয়েন বলে হ্যাঁ, এই দেখুন ওই 3টা ফ্লগের পিক। এরপর সুবোট জিজ্ঞাসা করে তুমি কি ওই মহিলাটাকে দেখতে পেয়েছিলে? তখন রিচুয়েন বলে না, সেখানে কেউই ছিল না, সত্যি বলতে সেখানে কি আমি কারো ব্যাপারেই জানতে পারিনি। এরপর আমাদের সুবোটের অতীতের সিন দেখানো হয় আর আমরা জানতে পারি যে সুবোটের স্ত্রী মার্গো ল্যাঙ্গার তার আসল নাম হচ্ছে হেলেনা নোভাকোভা। আর সুবোট মার্গো ল্যাঙ্গারকে কিছু একটা দেয় আর বলে এটা আমাদের গুড লাকের জন্য। আর এটাই কিন্তু মার্গো ল্যাঙ্গার তার ছেলে কালকে দিয়েছিল। আর এরপর মার্গো ল্যাঙ্গার সেখান থেকে চলে যায়। আর এরপর আমাদের 1980 সালের সিন দেখানো হয় যখন সুবোট 3 ফ্লগের ওইখানে যায় এবং ওই হোটেলে গিয়ে একটি রুমের দরজায় টোকা দেয়। আর তখন একটা মহিলা দরজা খোলে এবং ওই মহিলার মুখের কিছু অংশ আমাদেরকে দেখানো হয়। আর এই মহিলাটি কিন্তু ছিল জোহানের মা। এরপর প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পাই সুবোট বলছিল যতদিন ওই মনস্টারটা বেঁচে আছে ততদিন আমি আর শান্তিতে থাকতে পারবো না। আমি এটাই বুঝতে পারছি না যে মার্গো ল্যাঙ্গারের ও আমার থেকে বেশি কিভাবে জানে। এরপর সে বলে যখন সে মার্গো ল্যাঙ্গারের খোঁজ করতে গিয়েছিল তখন সে ভেবেছিল ওই মেয়েটা মার্গো ল্যাঙ্গারের ব্যাপারে জানবে, কিন্তু সে জানতো না। এরপর আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম এবং মার্গো ল্যাঙ্গারের সাথে কথা বলেছিলাম আর তখন সে আমাদের কথা শুনছিল। তখন রিচুয়েন বলে কে তোমাদের দুজনের কথা শুনছিল? তখন সুবোট বলে ওরা দুজন তার মায়ের পিছনে দাঁড়িয়েছিল এবং আমাদের সম্পূর্ণ কথা শুনছিল আর ওরা দুজন জমজ ছিল। আর এর পরবর্তীতে রিচুয়েন যখন তার অ্যাপার্টমেন্টে আসে তখন তার সাথে দেখা করতে একটা মেয়ে আসছিল আর তখনই তার সেক্রেটারি দৌড়ে এসে বলে তাড়াতাড়ি এদিকে আসুন, ডক্টর তেনমাকে টিভিতে দেখানো হচ্ছে। তখন রিচুয়েন টিভিতে দেখতে পায় যে ডক্টর তেনমার উপরে যত সকল মার্ডারের কেস রয়েছে সব তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এলসেল মেমোরিয়াল হসপিটালের মার্ডার কেসগুলো এবং এতদিন ঘটে যাওয়া যত সব মিডল এজ কাপলের মৃত্যু সবকিছুই ডক্টর তেনমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর সেখানে ওই মেয়েটাও চলে আসে। তখন রিচুয়েনের সেক্রেটারি বলে তুমি এখানে আসতে পারবে না, এটা প্রাইভেট অফিস। তখন রিচুয়েনও বলে তোমার রুমে গিয়ে অপেক্ষা করো। আর এই মেয়েটা আর কেউ ছিল না, সে ছিল ইবা হাইনাম্যান। আর এর পরবর্তীতে আমাদের কিছু লোকদের দেখানো হয় এবং তারা কিছু একটা নিয়ে কথা বলছিল আর সেখান থেকে আমরা জানতে পারি তারা ছিল ডক্টর তেনমার পেশেন্ট এবং সেখানের লোকজন ডক্টর তেনমার ব্যাপারে অনেক ভালো কথা বলছিল। তাদের মধ্যে একজন বলছিল আজ আমি যেই পরিস্থিতিতে রয়েছি তার একমাত্রই কারণ হচ্ছে ডক্টর তেনমা, উনি না থাকলে হয়তোবা আমি আজ বেঁচে থাকতাম না। আর তারা নিউজ পেপার দেখে বলে ডক্টর তেনমা কখনোই এরকম কাজ করতে পারে না। আর এর পরবর্তীতে আমরা ডক্টর সুমনকে দেখতে পাই এবং সেও ডক্টর তেনমার এই নিউজ সম্পর্কে জানতে পারে। এরপর আমাদের আরেকটি মেয়ের সিন দেখানো হয় এবং সেও ডক্টর তেনমার নিউজ দেখছিল এবং সে মনে করে ডক্টর তেনমা তাকে বলেছিল তুমি যদি অন্ধকারে থাকো তাহলে অন্ধকার তোমাকে গিলে ফেলবে। আর তার এটাও মনে পড়ে ডক্টর তেনমা তাকে বলেছিল তুমি একদিন অনেক বড় একজন ভালো ডক্টর হবে। এর পরবর্তীতে আমাদের সুবোটের সিন দেখানো হয় যে কিনা বলছিল কাল তেনমার জন্য একটা লয়ার হায়ার করো। তখন কাল বলে কিন্তু আমরা জানি না যে তাকে কোন স্টেটে নিয়ে যাওয়া হবে। তখন সুবোট বলে সব স্টেটে একটা করে লয়ার ঠিক করো এবং সবচেয়ে বেস্ট একজনকে সিলেক্ট করো। তখন কাল হ্যাঁ বলে। এরপর সুবোট বলে শুধুমাত্র ওই লোকটাই মনস্টারটাকে শেষ করতে পারবে। এর পরবর্তীতে দেখতে পাই সুকো এই নিউজটি দেখছিল এবং সুকের মনে পড়ে যে ডক্টর তেনমাই তাকে বাঁচিয়েছে আর গ্রিমার তাকে বলেছিল যে তাকে যেভাবে ফাঁসানো হয়েছে ঠিক ওইভাবেই ডক্টর তেনমাকেও ফাঁসানো হয়েছিল। আর এরপর সুক ভাবতে থাকে যখন ইন্সপেক্টর লুঙ্গে তার সাথে দেখা করতে এসেছিল সে বলেছিল যে তুমি একজন ডিটেকটিভ, তোমার অবশ্যই একজন ডিটেকটিভের মতো ভাবা উচিত। আর তখনই তার মাথায় আনা লিবার্টের একটা ইমেজ ভেসে ওঠে, কেননা ইন্সপেক্টর লুঙ্গে এই কথাটাও বলেছিল যে তুমি তার উপরেও সন্দেহ করো যার উপর তোমার সন্দেহ যায়নি। এরপর সে ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল আর বলছিল আমার এখনই প্রাগ যেতে হবে এবং ডক্টর তেনমার সাথে কথা বলতে হবে। তখনই সেখানে দুজন ডিটেকটিভ চলে আসে। তখন সুক একটু ঘাবড়ে যায়। তখন ওই ডিটেকটিভরা বলে সুক আমি তোমাকেই খুঁজছিলাম, তোমার হয়তো অনেক বেশি কষ্ট হয়েছে কিন্তু তোমার উপর থেকে এখন সকল চার্জ সরিয়ে ফেলানো হয়েছে। আজকে সকালে আমরা স্টেশনের ভিতরে একটা লেটার পাই, এটা একটা কনফিউশন লেটার আর এটার ভিতরে সবকিছু অনেক ডিটেলসে লেখা ছিল। তখন সুক জিজ্ঞাসা করে যে এই লেটারটা কে পাঠিয়েছে? তখন তারা বলে গ্রিমার নামের একজন লোক আর আমরা এতক্ষণে ওয়ারেন্টিও জারি করে ফেলেছি আর অলরেডি আমাদের পুলিশ ফোর্স এখন তাকে খোঁজা শুরু করে দিয়েছে। মানে এখানে যত
যতগুলো মার্ডার হয়েছিল আর যেগুলো সুকের উপরে এসেছিল সবকিছু গ্রিমার নিজের উপরে নিয়ে নিয়েছে, যেন সে ডিটেকটিভ সুককে নির্দোষ প্রমাণ করতে পারে। আর এমনটাই হয়। আর এরপর আমরা দেখতে পাই ইন্সপেক্টর লুঙ্গে আবার ওই রেড রোজ ম্যানশনে যায় এবং ওই ফটোটাও সরায় এবং ওই ফটোর পিছনে একটা লেটার ছিল। এরপর লুঙ্গে এই লেটারটা পড়ে। এরপর লুঙ্গে যখন তার বাসায় যায় তখন তার কাছে চিপের কল আসে এবং সে বলে, কংগ্রাচুলেশন, আমি জানতাম তুমি প্রাগ এই জন্য এগিয়েছিলে যেন ডক্টর তেনমাকে ধরতে পারো, আর তুমি সাকসেসও হয়েছ। ডক্টর তেনমাকে ট্রান্সফার করা হবে, আমি চাই এই ট্রান্সফারটা তুমি করো। কিন্তু ইন্সপেক্টর লুঙ্গে পরিষ্কার না করে দেয়, না করে দিয়ে তার কলটা কেটে দেয়। আর এরপরে সিনে আমরা রিচুয়েনকে দেখতে পাই। রিচুয়েন প্রাগ পুলিশ স্টেশন আসছিল এবং সে ডক্টর তেনমার সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু তাকে পরিষ্কার না করে দেওয়া হয় এবং তার সাথে ইভাও আসে। আর তখন তারা বলে যে ডক্টর তেনমাকে আগামীকাল জার্মানি ট্রান্সফার করা হবে, আর আপাতত তার সাথে দেখা করার জন্য কারোই অনুমতি নেই। আর এর পরবর্তীতে আমরা ডক্টর তেনমাকে দেখতে পাই যে কিনা পুলিশ স্টেশনের ভিতরে ছিল এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন আমরা সেখানে ইন্সপেক্টর লুঙ্গেকেও দেখতে পাই, যে বলছিল যখন আমরা কারো কাছ থেকে জিজ্ঞাসাবাদ করি তোমার কি মনে হয় কে সবচেয়ে বেশি ঝামেলা সৃষ্টি করে, ওই মানুষটাই যার চেহারার কোনো এক্সপ্রেশন থাকে না। ওকে যেই প্রশ্নই করো না কেন ওর চেহারার এক্সপ্রেশন সবসময় একই রকম থাকে। আর আমরা দেখতে পাই লুঙ্গির হাতে ওই লেটারটাও ছিল আর সে ওই লেটারটাও পড়ছিল। তবে এখন কিন্তু ইন্সপেক্টর লুঙ্গিও বুঝতে পেরেছে যে ডক্টর তেনমা নির্দোষ। আর এরপর সে ওই লেটারটা পড়ে আর বলে তাহলে সত্যিই ওইটা এক্সিস্ট করে আর ওইখানে অনেক মানুষ মারা গিয়েছে আর ওই জায়গাতেই এই মনস্টারটার জন্ম হয়েছিল। তো এর পরবর্তীতে আমাদের একটি চোরের কাহিনী দেখানো হয়, যাকে কিনা এই অবধি 5 বার অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু সে 5 বারই কোনো না কোনো ভাবে জেল থেকে বের হয়ে যেত। আর এরপর আমাদের ওই চোরটিকে দেখানো হয় যাকে কিনা আবারও ধরা হয়েছিল। আর তখন আমরা ওই জেলখানাতেই ডক্টর তেনমাকেও দেখতে পাই। তার পরবর্তীতে আমরা দেখতে পাই ডক্টর তেনমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু তেনমা সেখানে কোনো কথাই বলছিল না। এরপর হঠাৎ ওই চোরের অনেক পেট ব্যথা হয় আর সেই বিষয়টা পুলিশকে জানায়। তখন পুলিশরা দেখে তাদের পুলিশ স্টেশনের যে ডক্টরটা ছিল সেটা এখন বর্তমানে নেই, সে কোনো কারণে বাইরে গিয়েছে, তাই তাদের কাছে আর কোনো অপশন থাকে না, তারা ডক্টর তেনমাকে ডাকে। এরপর ডক্টর তেনমা যখন ওই লোকটির কাছে যায় তারপর সে পুলিশদেরকে বলে এই রোগটা ছোঁয়াছে, এই জন্য এর কাছে থাকলে তোমাদেরও হতে পারে, তাই সেখানে সকল পুলিশরা চলে যায়। তারপর ডক্টর তেনমা ওই লোকটিকে বলে অনেক হয়েছে, এখন অ্যাক্টিং বন্ধ করো। তখন ওই চোরটি বলে বাহ, তুমি প্রথম ডক্টর যে আমার অ্যাক্টিং এত তাড়াতাড়ি ধরে ফেলেছ। এরপর ডক্টর তেনমা এইসবের কারণ জিজ্ঞাসা করে, তখন সে বলে সে এর আগেও এরকম করেছে, এরকম অসুস্থ হওয়ার নাটক দেখিয়ে সে এর আগেও জেল থেকে পালিয়েছিল। এরপর সে ডক্টর তেনমাকে তার কাহিনী বলতে থাকে। এরপর সিনে আমরা দেখতে পাই ডক্টর তেনমাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু তখন ডক্টর তেনমা বলে তুমি এখন আমাকে জিজ্ঞাসাবাদ করছো, কিন্তু হতে পারে অন্য কোথাও অনেক খারাপ কিছু হয়ে যাচ্ছে। আমি যদি বলি তুমি আমার একটা কথাও বিশ্বাস করবে না, কিন্তু আমি যা বলবো তাই সত্যি, আমি তোমাদেরকে শুধুমাত্র সত্যটাই বলবো। তারপর ডক্টর তেনমা তার সাথে হয়ে যাওয়া সকল ঘটনা তাদেরকে খুলে বলে। এর পরবর্তীতে আমাদের একটি লয়ারের কাহিনী দেখানো হয়, সে কিভাবে লয়ার হলো আর তার লয়ারের কাহিনীগুলো আমাদেরকে জানানো হয়। আর তার উইন রেট অনেক বেশি, সে অনেক জটিল জটিল কেসও সলভ করেছে। আর এই লয়ারের নাম ছিল বর্ডাম্যান। এরপর আমাদের বর্ডাম্যানের স্ত্রীকে দেখানো হয় যে কিনা প্রেগনেন্ট ছিল এবং সে আসার পরে জিজ্ঞাসা করে তুমি কি তাহলে ওর কেসটা নিবে। তখন বর্ডাম্যান বলে প্রথমে আমাকে এই কেসের জন্য সুবোট অফার করেছিল, কিন্তু সুবোট অনেক ধনী মানুষ আর সে যখন ডক্টর তেনমার পক্ষে লড়তে বলেছিল তখন আমি তেমন একটা ইন্টারেস্ট দেখাইনি, কিন্তু এখন আমার কাছে আরেকটা লোক এসেছে যে কিনা আগে ডক্টর তেনমার পেশেন্ট ছিল আর এই লোকটিকেও আমি ভালোভাবে চিনতাম। আর এতে আমার মনে হয় ডক্টর তেনমা আসলে ভালো হতে পারে, আর তাই আমি সুবোটের পক্ষ থেকে এই কেসটা নিয়ে নিব। এরপর সিনে বর্ডাম্যান ডক্টর তেনমার সাথে দেখা করতে আসে এবং ডক্টর তেনমা আবারও বর্ডাম্যানকে শুরু থেকে শেষ পর্যন্ত জোহানের কাহিনী শোনায়। এরপর ডক্টর তেনমার সাথে কথাবার্তা বলার পর সে জানায় যে তার কেস লড়ার জন্য কত মানুষ তাকে হায়ার করেছে এবং সে ওই সকলের নামও জানায়। তারপর সে এখান থেকে যাওয়ার সময় বলে একজন লয়ার জানে না যে তার ক্লায়েন্ট আসলে কেমন, ভালো নাকি খারাপ, তাই আমরা শুধু একটা কাজই করতে পারি, নিজের ক্লায়েন্টের উপর ভরসা করা। এরপর সিনে আমরা ইভাকে দেখতে পাই যে কিনা অনেক ড্রিঙ্ক করছিল। এর পরবর্তীতে বর্ডাম্যান এবং ডক্টর রিচুয়েনকে দেখতে পাই আমরা, তারা নিজেদের মধ্যে কথা বলছিল। আর সেখানে রিচুয়েন জিজ্ঞাসা করে তুমি কি ডক্টর তেনমার ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছো। তখন বর্ডাম্যান বলে হ্যাঁ, আমি শুধু এটাই জানতে পারছি যে সে একজন ভালো ডক্টর, কিন্তু এখনো কোনো এভিডেন্স পাইনি। আমি শুধু আশা করছি এমন একটা সাক্ষী পেয়ে যাই যেটা ডক্টর তেনমার এভিডেন্সের জন্য অনেক কাজে লাগবে। এরপর রিচুয়েন বলে এর জন্য আমাদের প্রমাণ করতে হবে যে জোহান সত্যিই আছে। এরপর বর্ডাম্যান বলে আমি একজন মানুষকে খুঁজছি, হয়তোবা সে কিছু জানতে পারে। তখন রিচুয়েন জিজ্ঞাসা করে কে। তখন বর্ডাম্যান বলে তেনমার ফিয়ন্সে ইভা হাইনাম্যান। এরপর রিচুয়েন বলে ও এখানেই রয়েছে, ও ডুসল ডগেই রয়েছে, সে আমার সাথে এসেছিল। এর পরবর্তীতে রিচুয়েন ইভার সাথে দেখা করতে যায় আর আমরা দেখতে পাই ইভা অনেক বেশি ড্রিঙ্ক করছিল এবং সে উল্টাপাল্টা বকবক করছিল, রিচুয়েনের কথায় কান দিচ্ছিল না এবং রিচুয়েন ইভাকে সাহায্য করতে বলে। তখন ইভা বলে আমি চাই ও আমাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক বেশি পস্তাক। এরপর এইসব উল্টাপাল্টা কথা বলতে বলতে সে সেখানেই ঘুমিয়ে যায়। আর তখনই সে আবার ওই দিনের স্বপ্ন দেখে যেদিন সে জোহানকে দেখেছিল। তখনই সে ঘুম থেকে উঠে যায় আর বলে আমি ওকে দেখেছিলাম। তখন রিচুয়েন বলে কে, তুমি কাকে দেখেছো। এরপর ইভা বলে আমি 3টা গুলির আওয়াজ শুনতে পেরেছিলাম, না আমি ওকে দেখিনি, আমি ওকে দেখিনি, আমি ওই ব্রন্ড বয়কে দেখিনি। এরপর রিচুয়েন বলে ব্রন্ড বয়, তুমি
তুমি কি রোহানের কথা বলছো না তো? আর এরপরে সিনে লয়ার বর্ডাম্যানকে দেখানো হয় এবং তার কাছে একজন লোক আসে আর জানায় তার স্ত্রীর সন্তান হবে এখন। তো তখন বর্ডাম্যান বলে তাহলে আপনি মিস্টার বাউলকে বলে দিয়েন ডক্টর তেনমার কেসটা যেন সামলায়। এরপর সে এখান থেকে চলে যায়। এরপর আমাদের তেনমা সিন দেখানো হয় যার সামনে মিস্টার বাউল ছিল, যেখানে বাউল ডক্টর তেনমাকে জিজ্ঞাসা করে তোমার কি ঠিকভাবে ঘুম হচ্ছে? তখন তেনমা বলে হ্যাঁ হচ্ছে। এরপর বাউলের হাত থেকে কলমটা পড়ে যায়। তখন বাউল ওই প্যান্টটা উঠায় আর বলে আসলে আমি রাইট হ্যান্ডেড ছিলাম, কিন্তু বর্তমানে আমার রাইট হ্যান্ড একদমই কাজ করে না। এরপর আমরা দেখতে পাই ডক্টর তেনমা অনেকটা অবাক হয়ে যায়। তখন মিস্টার বাউল বলে তুমি কি আমাকে মনে করতে পেরেছো? আমার ওজন অনেকটা কমে গিয়েছে। আমি নিজেও অনেকটা অবাক যে আমি কিভাবে ওই আগুনের সমুদ্র থেকে বেঁচে ফিরেছি। তুমি সত্যি আমাকে গুলি মেরে দিয়েছিলে। তখন আমরা দেখতে পাই ডক্টর তেনমা মনে করছিল যখন সে রোবটকে গুলি মেরেছিল। আর এরপর আমাদেরকে ওই মিস্টার বাউলের চেহারা দেখানো হয়। সে আসলে মিস্টার বাউল না, সে ছিল রোবটটো। আর সে জানায় সে এখানে কোনো একজনকে মারতে এসেছে, সেটা আর অন্য কেউ নয়, সেটা হচ্ছে ইভা হাইনাম্যান। এরপর রোবটটো এটাও জানায় জোহান জোনকারকে মেরে ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় ইভা জোহানকে দেখে ফেলে এবং সে ওই 3টা গুলির আওয়াজও শুনতে পেয়েছিল। আর এরকম একজন মানুষকে আমরা জীবিত ছাড়তে পারি না। তখন তেনমা বলে না, ওকে মেরো না, ও কখনোই আমার জন্য সাক্ষী দিবে না। ও চায় যেন আমি জেলের ভিতরেই পুছে মরি, ও কখনোই আমার ভালো চাইবে না। তখন রোবটটো বলে হ্যাঁ আমি তো এটাই বলছি, যদি ও মারা যায় তাহলে তোমারও ভালো আমাদেরও ভালো। তাহলে তুমি এখন কি করবে? তুমি কি পুলিশদেরকে বলবে? আর পুলিশরা কি তোমার কথা বিশ্বাস করবে? যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এমনটা কখনোই করতাম না। আর তুমি চিন্তা করো না, আমরা প্রমাণ করে দেব যে তুমি নির্দোষ। এরপর তুমি বাইরে গিয়ে ভালো জীবন যাপন করতে পারবে, কেননা ততক্ষণে ইভা হাইনাম্যান মারা যাবে। এরপরে সিনে আমরা দেখতে পাই ডক্টর তেনমা বলছিল আমি এখান থেকে পালাতে চাই। তার পাশে ওই আসামিটাও ছিল আর সে বলছিল এটা কি ধরনের মজা, আমি এই মার্ডারের সাথে থাকতে পারবো না। এরপর পুলিশের লোকরা বলে গুন্থার কি হয়েছে, শান্ত হয়ে থাকো এখানে। এরপর গুন্থার চিল্লিয়ে বলে আমি এখান থেকে কনফিউজ করে 5 দিনের ভিতরে এখান থেকে ট্রান্সফার হয়ে যাব, আমি ওর মতো মার্ডারের সাথে এখানে থাকতে পারবো না। এরপর পুলিশরা গুন্থারকে এখান থেকে নিয়ে যায়। আর হয়তোবা এটা গুন্থারের কোনো একটা মেসেজ ছিল ডক্টর তেনমার জন্য। এরপরের সিনে আমরা ইভাকে দেখতে পাই যে কিনা বর্ডাম্যানকে ওই রাত্রের ব্যাপারে বলে, যে রাত্রে জোহান জুঙ্কারকে মেরেছিল। আর সে জোহানকেও দেখতে পায়। আর জোহান যখন সিঁড়ি দিয়ে নেমে আসে তখন সে জোহানকে দেখতে পেয়েছিল। এরপর বর্ডাম্যান বলে ইভা হাইনাম্যান তুমি কি এই কথাগুলো কোর্টে গিয়েও বলতে পারবে? তখন ইভা হাসতে থাকে এবং বলে না, একদমই না। আর এর পরবর্তীতে আমরা দেখতে পাই অর্ধরাতে ডক্টর তেনমার কাছে ইনভেস্টর যাচ্ছিল, কেননা ডক্টর তেনমা বলেছিল সে তাদের সাথে ইম্পর্টেন্ট কথা বলতে চায়। এরপর তারা ডক্টর তেনমার কাছে গিয়ে জিজ্ঞাসা করে। তখন ডক্টর তেনমা বলে ডোসেলডকের ভিতরে আইসেল মেমোরিয়াল হসপিটালে ডক্টর হাইনাম্যান, সার্জিক্যাল ডিরেক্টর ওপেন হাইন ও ডক্টর ভুইয়ার, এছাড়াও আমার পেশেন্ট অ্যাডাল্ট জুঙ্কার, এদের সবাইকে আমি মেরে ফেলেছিলাম। এরপরে আমাদের সকালের সিন দেখানো হয় যেখানে ডক্টর রিচুয়ান টিভিতে দেখছিল যে ডক্টর তেনমা তার গুনাহ স্বীকার করে নিয়েছে। এরপর সে পুলিশ স্টেশন যায় এবং বলে বলো তোমরা ডক্টর তেনমার সাথে কি করেছো, কি ধরনের টর্চার করেছিলে। এরপর সেখানে বর্ডাম্যান আসে এবং বলে ডক্টর রিচুয়ান থামুন, আমি নিজে ওর কাছে গিয়েছিলাম এবং সে না করে দিয়েছে আমাকে, হয়তোবা সেই সবকিছু জেনে বুঝেই করছে। এরপর বর্ডাম্যান এই কথাগুলো বাউলকে জানায়। বাউল মানে রোবটটো। আর তখন রোবটটো বলে এটা তো অনেক খারাপ হলো যে আমরা ওকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছি কিন্তু ও নিজেই গুনাহ কবুল করে নিয়েছে। আর তারপর সে জিজ্ঞাসা করে মিস্টার বর্ডাম্যান আপনি যে বলেছিলেন যে একটা মেয়ে ওর ব্যাপারে সাক্ষ্য দিবে, তার নামটা কি ছিল? এরপর বর্ডাম্যান বলে ওর নাম ইভা হাইনাম্যান। তখন রোবটটো বলে আমি ওর সাথে দেখা করতে চাই। এরপর বর্ডাম্যান বলে না, ওই মহিলাটার সাথে ডিল করা অনেকটা মুশকিল, আমি নিজেই ওর সাথে গিয়ে দেখা করব। এরপর বর্ডাম্যান ইভার রুমের সামনে যায় কিন্তু ইভা সেখানে দরজা খুলে না এবং সে ইভাকে বাইরে থেকেই বলে যায় যে ডক্টর তেনমা নির্দোষ, তুমি একটা নির্দোষ মানুষকে এভাবে ফাঁসাতে পারো না। আমি আশা করি তুমি ওকে বাঁচানোর চেষ্টা করবে এবং যখন প্রস্তুত হয়ে যাবে অবশ্যই আমার সাথে দেখা করো। এরপর রিচুয়ান বর্ডাম্যানকে কল করে এবং বলে তেনমাকে এত তাড়াতাড়ি ট্রান্সফার করা হচ্ছে কেন? তখন বর্ডাম্যান বলে কেননা তেনমা নিজের গুনাহ কবুল করে নিয়েছে আর আমরা চেষ্টা করছি ওর সাথে দেখা করার জন্য, কিন্তু ডক্টর তেনমা নিজেই দেখা করছে না, উনি পরিষ্কার করে না করে দিচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই ডক্টর তেনমা এবং গুন্থারকে ট্রান্সফার করার জন্য একটা গাড়িতে উঠানো হয়। এরপর আমাদের ইভা সিন দেখানো হয় যে কিনা কোনো একজনকে কল করে এবং বলে বর্ডাম্যানের মোবাইলে কল লাগছিল না, এজন্য আমি আপনাকে কল করলাম। তখন ওই লোকটি বলে বর্ডাম্যানের সন্তান হয়েছে, এজন্য সে এখন ব্যস্ত রয়েছে, যা বলার তুমি আমাকে বলো। এরপর ইভা বলে আমি তেনমার সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত। এরপর ওই লোকটি বলে এটা তো অনেক দারুণ বিষয়, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি এখন কোন হোটেলে রয়েছো? আর ইভাও তার অ্যাড্রেসটা দিয়ে দেয়। আর ইভা যার সাথে কথা বলছিল সে আর অন্য কেউ নয়, সে ছিল রোবটটো। তো এর পরবর্তীতে আমরা একটি লোককে দেখতে পাই আর একটি মেয়েকে, আর আমরা জানতে পারি এই ছেলেটি হলো গুস্তাভ মানে ওই আসামির ভাই এবং সে রাস্তায় পড়ে মরে যাওয়ার প্র্যাকটিস করছিল, যেন যখনই পুলিশের ব্যান্ডটা আসবে তখন সে ওইটার সামনে গিয়ে অ্যাক্টিং করবে, কিন্তু সে অ্যাক্টিং এ একদম কাঁচা ছিল এবং তার ভাই মানে গুস্তাভ অনেক ভালো অ্যাক্টিং করতে পারতো। এরপর আমাদের ডক্টর তেনমা এবং গুস্তাভকে দেখানো হয় যারা ব্যানে করে এদিকে আসছিল। আর তখন গুস্তাভের ভাই তার কাছে একটা বন্দুক নেয়। তখন এই মেয়েটি জিজ্ঞাসা করে তুমি বন্দুক দিয়ে কি করবে, তুমি কি কাউকে মারবে? তখন গুস্তাভের ভাই বলে না, আমি বন্দুকটা রাখছি যেন তাদেরকে ভয় দেখাতে পারি। এরপর যখন পুলিশের ব্যান্ডটা আসছিল তখন সে পুলিশের ব্যানের
সামনে দাঁড়িয়ে পড়ে এবং ড্রাইভার গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু তার আগে গুস্তাভের ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর সে ওই জায়গায় গাড়ি থামায় এবং সে বলে সে কোনো একজনকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আর এটা শুনে গুন্থার অবাক হয়ে যায় এবং বলে তুমি কোনো একজনের অ্যাক্সিডেন্ট করিয়েছ? তখন ওই পুলিশের লোকরা বলে গুন্থার বসে পড়ো। তখন গুন্থার বলে তুমি সত্যি একজনের অ্যাক্সিডেন্ট করেছো? তখন পুলিশ বলে আমি কারো অ্যাক্সিডেন্ট করিনি, চুপচাপ এখানে বসে পড়ো। তখন গুন্থার বলে তুমি যাকে এখন গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছো সে আর কেউ নয়, সে আমার ভাই ডক্টর তেনমা। আমার প্ল্যান ফেল হয়ে গেছে। আমি গুস্তাভকে টাইমিং এবং অ্যাক্টিং খুব ভালোভাবে শিখিয়েছিলাম, কিন্তু ও আমার মতো এক্সপার্ট ছিল না। ওকে আমি বলেছিলাম যদি কেউ গাড়ি না থামায় তাহলে কিভাবে ডজ করতে হয়, কিন্তু ওইটাও করেনি, ও গাড়ির সামনেই দাঁড়িয়েছিল। তখন ওই পুলিশের লোকরা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে বাইরে বের হও এবং দেখো যে এটা তোমার ভাই কিনা। এরপর সে তার ভাইয়ের সামনে যায় এবং দেখে বলে হ্যাঁ এটাই তার ভাই। এবং সেখানে ওই মেয়েটিও কান্না করতে থাকে এবং বলে ও মারা গিয়েছে, ও মারা গিয়েছে। এরপর তারা দেখতে পায় ওই ছেলেটি এখনো শ্বাস নিচ্ছিল। তখন তারা ডক্টর তেনমাকে ডেকে আনে। এরপর ডক্টর তেনমা যখন তার চেক আপ করছিল তখন সে দেখতে পায় যে গুস্তাভের কাছে একটা বন্দুক রয়েছে। এরপর পুলিশরা যখন তাদের মধ্যে কথা বলছিল তখনই ডক্টর তেনমা তাদের উপর বন্দুক তাক করে এবং বলে আমাকে এখন এই হাতকড়ার চাবিটা দিয়ে দাও। এরপর আমরা ইবাকে দেখতে পাই যে কিনা হোটেলের লবিতে এসেছিল। সে নিউজে দেখতে পাই ডক্টর তেনমা এবং গুন্থার পালিয়ে গিয়েছে। ইবা এটা দেখে বলে ডক্টর তেনমা তুমি এটা কি করলে? আমি তোমাকে নির্দোষ প্রমাণ করতে আসছিলাম, কিন্তু কেন ডক্টর তেনমা তুমি এমনটা কেন করলে? এরপর রোবটটোর কাছে বর্ডাম্যানের কল আসে আর বর্ডাম্যান রোবটটোকে বলে তুমি কি নিউজ দেখেছো? তখন রোবটটো বলে হ্যাঁ আমি নিউজ দেখেছি, কিন্তু আমিও জানি না সে এমনটা কেন করেছে। আমাদের পুলিশ স্টেশন যাওয়া উচিত, কিন্তু আপাতত আমার একটু কাজ আছে, আমি তোমার সাথে পরে দেখা করব। আর এরপর আমরা দেখতে পাই রোবটটো ইবার পিছনেই ছিল। ইবা এসে প্রথমে যেই চেয়ারে বসেছিল ওই চেয়ারেই কিন্তু রোবটটো বসেছিল। আর ইবার রোবটের আওয়াজটাও শুনতে পায় এবং সে বলে এই আওয়াজটা যেন আমি কোথাও শুনেছি। এরপর সে আশেপাশে দেখতে থাকে কিন্তু কোনো জায়গায় রোবটটো ছিল না। এরপর ইবা সেখান থেকে চলে যায়, চলে তার বাসায় যায়। বাসায় যাওয়ার পরে দেখতে পায় যে সেখানে একটা সিগারেট রয়েছিল এবং সে বলে না এটা তো অবশ্যই আমার না। সে ওখানে কিছু স্মেলও পায় আর তখন সে বুঝতে পেরে যায় এই স্মেলটা হচ্ছে রোবটটোর। এরপর আমাদের ডক্টর তেনমাদের সিন দেখানো হয় এবং সে গুন্থারকে বলছিল যে তাড়াতাড়ি তার ভাইকে হসপিটালে নিয়ে যেতে, না হলে সে মারা যাবে। এরপর তারা দুজন মাঝ রাস্তাতেই নেমে যায় এবং ওই মেয়েটিকে বলে যেন তাকে হসপিটালে নিয়ে যেতে। এরপর গুন্থার জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় যাবে? তখন ডক্টর তেনমা বলে আমার একটা মেয়েকে বাঁচাতে হবে, সে এখন প্রচুর বিপদে রয়েছে। আর এরপরের সিনে আমরা ইবাকে দেখতে পাই, তার দরজায় কেউ একজন নক করে এবং সে অনেক সাহস নিয়ে দরজা খোলার পর কিছু একটা দেখে অনেক চমকে যায়। এরপর সিন কাট হয় এবং আমরা দেখতে পাই ডক্টর তেনমা একটা বারে যায় এবং সেখানে গিয়ে ইবার ব্যাপারে জিজ্ঞাসা করে। আর এরপর সে এখান থেকে চলে যায়। আর তেনমা চলে যাওয়ার পর ওই লোকটি পুলিশের কাছে কল দিয়ে জানিয়ে দেয়। আর তখন সেখানে একটা লোক এসে বলে হেই আমার কোটটা কোথায়? সেখান থেকে ডক্টর তেনমা তার কোটটা নিয়ে গিয়েছে। এরপর ডক্টর তেনমা এবার হোটেলে কল করে। কল করার পর সেখানের হোটেলের লোকরা বলে ক্ষমা করবেন, আমরা তার রুমে কল করেছিলাম কিন্তু সে কল পিক করেনি। এরপর ডক্টর তেনমা এবার রুমের নাম্বার জানতে চায় এবং তারা বলেও দেয়। এরপরে সিনে আমরা বর্ডাম্যানকে দেখতে পাই আর তার সাথে রিজওয়ানে ছিল। বর্ডাম্যান মিস্টার বাউলকে কল করছিল কিন্তু মিস্টার বাউল মানে রোবটটো কল পিক করছিল না। এরপর বর্ডাম্যান বলে তেনমার এইসব কিছু করার আগে একবার আমার উপর ভরসা করা উচিত ছিল। তখন ডক্টর রিচুয়েন বলে ডক্টর তেনমা যা কিছু বলেছে তুমি কি ওই সবকিছু বিশ্বাস করো? ডক্টর তেনমা এখান থেকে ভেগেছে মানে কোনো একটা কারণ রয়েছে। এর আগেও সে এরকম করেছিল, আমাকে না বলেই মিউনিক চলে গিয়েছিল, কিন্তু তার পিছনেও বড় একটা কারণ ছিল, হয়তোবা কোনো বড় ঘটনা ঘটতে চলছে যার কারণেই ডক্টর তেনমা পালিয়েছে। এরপর বর্ডাম্যান তার বাড়িতে যায় এবং সে জানতে পারে তার সাথে দেখা করার জন্য বিকিয়ে থেকে একজন এসেছে আর আমরা দেখতে পাই সে হচ্ছে ইন্সপেক্টর লুঙ্গে। এরপর ডক্টর তেনমা ইবার সাথে দেখা করার জন্য তার হোটেলে যায় এবং সে ওইখানে গিয়ে জানতে পারে যে ইবা এখান থেকে আরো আগেই চলে গিয়েছে। এরপর ইন্সপেক্টর লুঙ্গে জানায় সে ডক্টর তেনমার ব্যাপারে কথা বলতে আসেনি আর ডক্টর তেনমা যে পালিয়ে গিয়েছে সেইটা এখানে আসার সময় জানতে পেরেছিল। তখন বর্ডাম্যান বলে আমার সময় নেই, তুমি এখন এখান থেকে যেতে পারো। তখন ইন্সপেক্টর লুঙ্গে বলে আমি একটা পিকচার বুক নিয়ে এসেছি, আমি এটা সম্পর্কে জানতে চাই। তখন সে ওই পিকচার বুকটা দেখায় আর বলে আমি এটার অথর সম্পর্কে জানতে চাই। এটার যে অথর ছিল ফ্রান্স বোনাপার্ট, এটা ছাড়াও ওর আরো অনেকগুলো নাম রয়েছে যেমন ক্রাউস প্রোপ। এরপর আমি খোঁজ নেওয়ার পরে জানতে পারি ক্রাউস প্রোপের একটা ফ্রেন্ড ছিল। তখন বর্ডাম্যান জিজ্ঞাসা করে কে সে? ইন্সপেক্টর লুঙ্গে বলে সে হচ্ছে তোমার বাবা। এরপর ইন্সপেক্টর লুঙ্গে বর্ডাম্যানের বাবার সকল ইনফরমেশন বলতে থাকে আর সে এটাও জানায় যে তার বাবা একটা অথরের সাথে দেখা করতে যেত। তখন বর্ডাম্যান বলে তুমি কি বলতে যাচ্ছ? ইন্সপেক্টর লুঙ্গে বলে এটাই যে তোমার বাবা ওই পপসটাকে চিনে যে কিনা একজন পিকচার বুকের অথর ছিল। এরপর বর্ডাম্যান বলে আমার বাবার কাজটাই কিছুটা এমন ছিল, তার শোর জন্য অনেকের সাথে দেখা করতে যেতে হতো। এরপর সে এটাও জানায় যে তারা রেড নোস ম্যানশনের ভিতরে ক্রাউস পপ এবং তার বাবা মিটিং করতো। আর যখন ওই রেড নোস ম্যানশনটা বোনাপার্ট ক্রাউস পপের আন্ডারে ছিল তখন ক্রাউস পপের নাম ছিল ফ্রান্স বোনাপার্ট। আর আমরা এটাও জানতে পারি যে তার বাবা একজন স্পাই ছিল আর ফ্রান্স বোনাপার্টই কিন্তু সিক্রেট পুলিশের মাস্টারমাইন্ড ছিল। আর সে যে ক্রাউস পপ ছিল না এবং তার আসল নাম ছিল যে ফ্রান্স বোনাপার্ট। আর সে যেসব কাজ করতো এই সব কিছুই কিন্তু তোমার বাবা জানতো। তো এখন কথা হচ্ছে তোমার বাবার এমন একজন লোকের সাথে কি কানেকশন ছিল, এতে আমার কোনো
কোনো কিছু যায় আসে না যে তোমার বাবা একজন স্পাই ছিল নাকি ছিল না। তখন ভার্ডাম্যান বলে আমার বাবা কোনো স্পাই ছিল না, তোমার বাবা ফ্রান্স বোনাপার্ট সম্পর্কে সবকিছুই জানতো। তখন ভার্ডাম্যান বলে এগুলো হচ্ছে সব বেকার কথাবার্তা। এরপর লুঙ্গে বলে হয়তো তোমার বাবা জানতো যে রেড রোজ ম্যানশনে কি হয়েছিল। এরপর ভার্ডাম্যান চেঁচিয়ে বলে না, আমার বাবা ইনোসেন্ট, তুমি রং। এরপর লুঙ্গে সেখান থেকে চলে যাচ্ছিল। যদি তুমি আমার সাথে কথা বলতে চাও তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। আমি তোমাকে আগেই বলে দিয়েছি তোমার বাবা একজন স্পাই ছিল নাকি ছিল না ওইটা দিয়ে আমার কোনো কিছু যায় আসে না, আমি শুধুমাত্র ফ্রান্স বোনাপার্ট সম্পর্কে জানতে চাই। এরপর ভার্ডাম্যানের একটা কল আসে এবং সে জানতে পারে যে তার ওয়াইফকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। এরপর সে তার ওয়াইফকে নিয়ে আসার জন্য বের হয়। যখন সে গাড়ির ভিতরে যায় তখনই ডক্টর তেনমা তার সামনে বন্দুক তাক করে আর বলে গাড়ি চালাও। তখন ভার্ডাম্যান বলে একটু শান্ত হয়ে যাও, আমার কথা তো শোনো। তখন তেনমা বলে আমি বলেছি গাড়ি চালাতে। এরপর সে গাড়ি চালায়। তার কিছুক্ষণ পর সে বলে তেনমা শান্ত হয়ে যাও, আমার কথাটা তো শোনো, তুমি আসলে কি বলতে চাও কমসে কম ওইটা তো বলো। এরপর ডক্টর তেনমা জিজ্ঞাসা করে ইবা হাইনাম্যান কোথায় রয়েছে। তখন ভার্ডাম্যান বলে কি বলছো তুমি এসব, ইবার আবার কি হয়েছে। তখন ডক্টর তেনমা বলে বেশি নাটক করো না, আমি জানি যে তোমরা ইবাকে মারতে চলেছ। তখন ভার্ডাম্যান জিজ্ঞাসা করে তোমরা বলতে তুমি কি বুঝিয়েছ। এরপর ডক্টর তেনমা বলে বেশি হুঁশিয়ারি করো না, আমি জানি যে তুমি বাউলের সাথে কাজ করছো। আর এই মিস্টার বাউল আর অন্য কেউ নয়, সে হচ্ছে ওই লোকটাই যাকে আমি লাইব্রেরিতে গুলি মেরেছিলাম। আর এটা শুনে ভার্ডাম্যান অবাক হয়ে যায়। তখন তেনমা বলে বাস অনেক হয়েছে, আমি আর কাউকে মরতে দিতে পারি না, তাহলে আমাকে জবাব দাও কোথায় রয়েছে ইবা হাইনাম্যান। এরপর ভার্ডাম্যান বলে আমি কি তোমার উপর বিশ্বাস করতে পারবো। এরপর সে জানায় তার বাবা একজন স্পাই ছিল। তার পরবর্তীতে তারা প্রুভ করে যে তার বাবা একজন স্পাই ছিল না, কিন্তু সত্যিকারে তার বাবা স্পাই ছিল। আর এই জন্যই সে অনেক পড়াশোনা করে এবং পড়াশোনা করার পর সে এক পর্যায়ে জানতে পারে যে তার বাবা সত্যি একজন স্পাই। আর এরপর থেকে আমি আর কারো উপর বিশ্বাস করিনি। মানুষরা আমাকে ব্রিলিয়েন্ট লয়ার বলে, কিন্তু আমি আজ অব্দি কারো উপর ভরসাও করিনি। এসব বলে সে অনেক হাসতে থাকে। আর তখনই সে আবার কান্না করে দেয় এবং বলে সত্যি আমি একজন স্পাইয়ের ছেলে। উনি 1960 সালে যে কোডটা দেখেছিল সেটা আমি পাই এবং ওইটার ভিতরে অনেক কোড ল্যাঙ্গুয়েজ ছিল। আমি এই সবকিছুকে সলভ করার পর জানতে পারি যে আমার বাবা একজন স্পাই। আমার সকল স্বপ্ন ভেঙে গিয়েছিল। আর ওই নোটের ভিতরে অনেকগুলো রেকর্ড রয়েছে, যার কারণে একদম পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে আমার বাবা সিক্রেট পুলিশের সাথে কানেক্ট ছিল। এছাড়াও উনি আরো অনেক মিস্টেরিয়াস লোকের সাথে কানেক্ট ছিল, যেমন কি ফ্রান্স বোনাপার্ট। এরপর তেনমা জিজ্ঞাসা করে উনি কি রেড রোজ ম্যানশনের ব্যাপারে কিছু লিখেছে। এটা শুনে ভার্ডাম্যান অবাক হয়ে যায় এবং বলে তুমি এটা সম্পর্কে কিভাবে জানো। তখন তেনমা বলে এখন আমি বুঝতে পেরেছি, মিস্টার বাহুল তোমার কাছে এজন্য এসেছে যেন সে ওই নোটটা নিতে পারে। তখন তেনমা জিজ্ঞাসা করে ওই নোটটা কোথায় রয়েছে। ভার্ডাম্যান বলে ওইটা আমার বাসায় রয়েছে। এরপর তারা আবার ব্যাক করে তাদের বাসায় যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে সবকিছু ধ্বংস হয়ে গেছে। তখন তেনমা বলে এটা তো অনেক খারাপ হলো, এখন আর কোনো সন্দেহই রইল না যে এটা ওই লোকই। এরপর ভার্ডাম্যান একটা নোট পায় এবং বলে ও তোমার জন্য একটা নোট রেখে গেছে, হয়তোবা সে জানতো যে তুমি এখানে আসবে। আর ওই নোটের ভিতরে লেখা ছিল আমাকে সাহায্য করো কেনজো, তাড়াতাড়ি রেড রোজ ম্যানশনের ভিতরে আসো আর আমাকে বাঁচিয়ে নাও। এরপর ভার্ডাম্যান জিজ্ঞাসা করে তাহলে কি ইবা এখন সেফ রয়েছে। তখন তেনমা বলে না, ও আমার সাথে গেম খেলছে, এটা ইবার হ্যান্ডরাইটিং না। এরপর ভার্ডাম্যান বলে ওইটা সেফ রয়েছে, হয়তোবা সে আমার পুরনো রেকর্ড চেক করেনি। এরপর সে ওই নোটটাও পায় এবং সে ওইটা ডক্টর তেনমাকে দিয়ে দেয়। তখন তেনমা বলে যদি এটা কোনো খারাপ হাতে পৌঁছে যায় তাহলে সবাই জানতে পেরে যাবে যে তোমার বাবা একজন স্পাই ছিল। এরপর ডক্টর তেনমা যাওয়ার সময় ভার্ডাম্যান বলে তুমি যা কিছু আমাকে বলেছো আমি কি সবকিছুর উপর বিশ্বাস করতে পারি। এরপর ডক্টর তেনমা বন্দুক বের করে আর বলে যারা এই জিনিসটা নিজের কাছে রাখে তাদের উপর ভরসা না করাটাই ভালো। এরপর ডক্টর তেনমা সেখান থেকে যেতে লাগে। তখন ভার্ডাম্যান বলে আমি তোমার উপর ভরসা করতে চাই ডক্টর তেনমা। আর এরপর সে হসপিটালে যায় এবং তার বাচ্চাকে কোলে নেয় আর সেখান থেকে যেতে লাগে। আর এর সাথে এই 55 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো গাইজ এই এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিও শেষ করার পূর্বে আপনাদেরকে আমার ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে চাই, যেখান থেকে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার এই সব কিছু লাইক, ফলোয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার এইসব নিতে পারবেন। তো ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে অর্ডার করবেন এই সব কিছু নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি। আপনারা ডিসক্রিপশন চেক করলেই ভিডিও লিংক এবং ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন এবং এর জন্য আমরা স্পেশাল সাপোর্ট রেখেছি। আপনারা ওয়েবসাইটে ভিজিট করার পর হোয়াটসঅ্যাপ আইকন দেখতে পাবেন আর আপনারা যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টও করতে পারবেন। তো যাই হোক, মনস্টার অ্যানিমির আরো 19টা এপিসোড বাকি রয়েছে আর এই 19টা এপিসোডই আমরা এই মাসের ভিতরেই শেষ করে ফেলবো। আর আমি চাই আপনারা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যান এবং এর পরবর্তীতে আমরা দারুণ কোনো সিরিজ অথবা মুভি এক্সপ্লেনেশন করব। তো সকলে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।